This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শনি সন্ধে আপনাকে স্বাগত জানাচ্ছে ঠোঁট কাটা। আসলে তো আপনার কথাই বলবে, ঠোঁট কাটা 1 ঘন্টা। আজ শনিবারের বাজার জমিয়ে দিয়েছেন তিনি একা। তিনি যখনই মুখ খোলেন তখনই খবর হয়। ঠিক ধরেছেন, রাইট টু ব্লান্ডার মানে ভুলের অধিকার। আচ্ছা বলুন তো, মুখ্যমন্ত্রীর মুখে কথা কতবার শুনেছেন আপনি? মুখ্যমন্ত্রী আবার এটাও বলেন, কাজ করলেই ভুল হয়, তবে ভুল হলে সেটা শুধরে নেওয়াই উচিত। মুখ্যমন্ত্রী বলেন বটে, কিন্তু এই কথা তার মন্ত্রিসভার মন্ত্রীর কানে ঢোকে কি? না হলে সেই পথে না হেঁটে একই ভুল বারবার বারবার, ওই যে রাইট টু ব্লান্ডারকে কি অধিকার ধরে নিয়েছেন নাকি অখিলগিরি? বারবার এক ভুল কেউ করলে সেটা কি আর ভুলের পর্যায়ে থাকে? দেখুন, অখিলগিরির মুখে কুকথা নতুন নয়, বারবার সেই কথা বলেছেন, আবার বললেন আজ। তবে কুকথায় যে নজির অখিলগিরির রয়েছে তাকে ভুল বললে লঘু করা হয়। সমস্ত শিষ্টাচারকে জলাঞ্জলি দিয়ে মন্ত্রীর নিশানায় এবার এক মহিলা সরকারি অফিসার। কি না বললেন অখিলগিরি, শুনুন নিজের কানে। আপনি আমাকে চিনেন না, আমি ওই কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না। তাজপুরের সমুদ্র সৈকতে গজিয়ে উঠেছে বেআইনি দোকান ও ঘর, একেবারে বন দফতরের জমি দখল করে। আর সেই উচ্ছেদে গিয়েই মন্ত্রীর তোপের মুখে ফরেস্ট অফিসার। স্যার, আমি ডিউটি করছি বলে তুলে নেবে? কেউ কাটেনি। আগে বসিয়েছে, আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি, কে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। বন দফতরে দুর্নীতি সেটা জেনেও বড় মুখ করে বলছেন অখিলগিরি। তারপর এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে একে সরকারি কাজে বাধা, তার উপর আবার সরাসরি হুমকি। সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবে। সরকারি কর্মচারী আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কথা বলুন। জানোয়ার, কত বড় জানোয়ার, বেয়াদব রেঞ্জার আসেনি কথা। বেয়াদব জানোয়ার, মন্ত্রীর মুখে কেমন ভাষা! এবার তো সব সীমাই পেরিয়ে গেলেন অখিল বাবু। হবে না, যে ঠাকুর যে ফুলে সব ডাং নিয়ে পিঠা পড়া কখনো বুঝবেন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আচ্ছা, অখিল বাবু তো জননেতা, রাজ্যের মন্ত্রী, একজন জনপ্রতিনিধি। কোনো মহিলাকে এইভাবে এই ভাষায় কথা বলতে পারেন? এই কি শিষ্টাচার? সরকারি কাজে বাধা দিয়ে ভুল করেছেন, অথচ ভুল স্বীকার না করে উল্টে চোখ রাঙাচ্ছেন। আর মন্ত্রীর মুখের কি ভাষা! বলছেন সরকারি অফিসারকে ডাং দিয়ে মারবেন। ডাং মানে গাছের ডাল। কথায় বলে, মুখের বুলি বন্দুকের গুলি ওই যে বেরোলো, আর ফেরানো যায় না। সেই অখিলের মুখের বুলিতেই অস্বস্তিতে পড়তে হয়েছিল দলকে। মনে আছে নিশ্চয়ই, সালটা 2022, 11ই নভেম্বর। আমরা রূপের বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? 22 সালের নভেম্বরে কুকথা রাজ্যের মন্ত্রীর। রে রে করে নেমে পড়েছিল বিজেপি। 3 দিনের মাথায় ক্ষমা চাইতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। যে রাষ্ট্রপতির বিরুদ্ধে মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সকলে শ্রদ্ধা করি, সম্মান করি, এবং সি ইজ এ রেসপেক্টেড, হাইলি রেসপেক্টেড লেডি। তার সম্বন্ধে অখিলের এই মন্তব্য করাটা ঠিক হয়নি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বছর ঘুরে আর এক নভেম্বর 2023 সাল।
এবার অখিলের নিশানায় রাজ্যপাল। হম্বিতম্বি কিসের? আমরা পারি না নাকি? আমরা পারি না তোমার কলার ধরে তোমাকে 10 মিনিটে জেলে ঢুকিয়ে দিতে পারি? আমরা পারি, আমাদের কাছে যে কাগজ আছে। বারবার কথা। এবার আক্রমণ এক মহিলা ফরেস্ট অফিসারকে। প্রশ্ন উঠবে না? প্রশ্ন করলো TV9 বাংলা। আপনার কথা প্রেক্ষিতে বারবার বিতর্ক জন্ম নেয়, তারপরেও আপনি এই ধরনের কথা প্রকাশ্যে বলেন কেন? না 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 না, আপনি পুরনো কথা বলবেন না। এখন যে ঘটনা হয়েছে সেটা বলুন, পুরনো কি হয়েছে সেটা বাদ দিন। পুরনো ঘটনা নিয়ে কথা বলতে চান না? তাহলে পাস্ট ইজ পাস্ট। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা নিয়ে মনে হচ্ছে যে রাষ্ট্রপতি। অখিলের মুখে আবার রাষ্ট্রপতি। লোপ্পা ক্যাচ লুফতে দেরি করেনি বিজেপিও। শুধু ফরেস্ট রেঞ্জারকে অপমান করলেন বা তার সঙ্গে কদর্য ভাষায় কথা বললেন, যেটা আমরা তীব্র প্রতিবাদ করছি তা নয়। তার এই বক্তব্যে তিনি দ্বিতীয়বার এই ঘটনার সঙ্গে রাষ্ট্রপতিকে নাম নিয়ে এসে তিনি রাষ্ট্রপতিকে আবার অপমান করলেন। কোনো অবস্থায় দল অনুমোদন করে না এই আচরণ, এই মানসিকতা, এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা, এই শব্দবন্ধ, এই শব্দচয়ন তীব্র প্রতিবাদ করছি। কুণাল ঘোষ তীব্র প্রতিবাদ করলেন। আবার যে দফতরের অফিসারের সঙ্গে এই ঘটনা, সেই বনমন্ত্রী বীরবাহা হাঁসদাও অখিল গিরির আচরণ সমর্থন করলেন না। সূত্র বলছে আজই কাঁথির সেই ফরেস্ট অফিসারকে ফোন করেন বীরবাহা হাঁসদা। তবে তাজপুরের যে উচ্ছেদ নিয়ে এই কাণ্ড, তা নিয়ে মন্ত্রী অখিল গিরির আক্রমণের মুখে পড়তে হয়েছিল খোদ ডিএফওকেও। দেখুন। নতুন দোকান 15 বছরের দোকান ভেঙে চলে গেছে, আপনার ল্যান্ড, আপনি বসতে দিবেন না। আপনি শঙ্করপুরে দোতলা ঘর করেছে, আগে শঙ্করপুরে ফরেস্টের ল্যান্ডের উপরে দোতলা ঘর করেছে, ভাঙুন ওখানে। হ্যাঁ ভাঙুন, আগে ভাঙুন, তারপরে আসবেন এখানে। হ্যাঁ আমি বসাবো, বসিয়ে দিব আজকেই, আমি বসাবোই। আমার লোকেরা খেতে পাচ্ছে না, আপনি ল্যান্ড নিয়ে আপনি মাথায় তুলে নাচবেন। ল্যান্ড ভেঙে চলে যাচ্ছে, একটা পাথর ফেলে, হ্যাঁ আমি বসিয়ে দিচ্ছি। এরপরই শুক্রবার রাতারাতি তাজপুরে বন দফতরের জমিতে গজিয়ে ওঠে দোকান। সেই উচ্ছেদ অভিযানে গিয়েই মন্ত্রীর নিশানায় বন দফতর। আমি বারণ করে গেছি, তাও বসিয়েছে দোকান। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। তখনও ফরেস্টের জায়গায় ছিল, দুবার নোটিশ দেওয়া হয়ে গেছিল। 2 বছর থেকে শুধু নোটিশ দেওয়া হচ্ছে, ওরা উঠছে না। তারপরে সমুদ্র থেকে ভাঙন হয়ে গেছে ঢেউতে, তারপরে আবার ওরা নতুন করে পিছন দিকে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে, আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। বন দফতরের দুর্নীতি আর সে কথা জানেন কারামন্ত্রী অখিল গিরি। আর কি ঘরে ঘরেই লেগে গেল, ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। একজন মহিলা অফিসারকে ডিউটিরত অবস্থায় এভাবে বলা ঠিক নয়। মানে আমরা যারা দায়িত্বে থাকি বা দায়িত্বে আছি, আমাদের একটু ভাবনা চিন্তা করে এগোনো খুব দরকার। কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে, আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। কিভাবে বন দপ্তরে কাজকর্ম হচ্ছে সেদিকেও আমি খোঁজ খবর রাখি। ওনার যদি সেরকম কোনো অবজেকশন থেকে থাকে, উনি আমাকে যদি লিখিতভাবে জানান, অবশ্যই যদি কেউ দুর্নীতির সাথে যুক্ত থাকে আমরা তো তার সাপোর্টে থাকবো না। তো উনি যদি আমাকে লিখিতভাবে জানান, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারামন্ত্রীকে পাল্টা বনমন্ত্রী। তাহলে অখিল বাবু কি বনমন্ত্রীকে দুর্নীতির অভিযোগ জানাবেন? দুর্নীতি মানে মানুষ বলছে যে এই কাঠগুলো আমরা কিনতে চাই, কিন্তু ওরা আমাদের দেয় না, এইটাই দুর্নীতি। কোনো অর্থনৈতিক ব্যাপার বলিনি আমি। এখানে জানানোর কথা জানিয়েছেন, আপনি নিজেও তো রাজ্যের একজন মন্ত্রী। আমি যেখানে জানাবার কথা ঠিক জানিয়ে দেব। কি হম্বিতম্বি, বাপরে বাপ। নবান্নে বসে মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছেন, 21-এর মঞ্চে বৃষ্টিতে কাক ভেজা হয়ে বলে যাচ্ছেন মহিলাদের সম্মান করুন, বিশেষ মর্যাদা দিন। বলছেন সরকারি জমিতে দখলদারি নয়। সেই কাজ করতে গিয়েই রাজ্যেরই মন্ত্রী অখিল গিরির নিশানায় এক
মহিলা ফরেস্ট অফিসার। মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন আর উল্টো পথে হাঁটছেন মন্ত্রী, তাও একবার নয় বারবার। কেন এরকম উল্কাগতি? কেন অখিলগিরির? কেন তাকে কন্ট্রোল করতে পারে না দল? আর সেই কাজ করতে গিয়েই মহিলা অফিসারের সঙ্গে এমন আচরণ করছেন। অখিলগিরির বিরোধিতা করছেন আবার বনমন্ত্রী, তিনিও মহিলা। কি চলছে বলুন তো আসলে? উনি বলেছেন যে সব দুর্নীতিগ্রস্ত, যদি মন্ত্রী বলছেন না না আমার দপ্তরে কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত না ইত্যাদি ইত্যাদি। আমি বলছি দুই মন্ত্রীর মধ্যে কে ঠিক? মুখ্যমন্ত্রী সালিশি করে দিন। অবাঞ্ছিত ঘটনা আমরা প্রাথমিক রিপোর্টে যা জানতে পেরেছি যে ওখানে বন দফতরের জমিতে কিছু দোকান বা কাঠামো কিছু ছিল, তার উচিত ছিল বনমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করে নেওয়া। তো সহকারে আমি বলতে পারি বন দপ্তরের সমস্ত কর্মীরা নিজেদের জানপ্রাণ দিয়ে কাজ করেন। সেই ক্যাবিনেটেরই মন্ত্রী তার প্রশাসনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে, যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না, এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না। তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি, মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে। সবই কি আমি করব? যে যা পারছি যেখানে। আমি তো ডিএমদের বলেছি আমি সোমবারের মধ্যে গোপালিকা তোমার কাছে রিপোর্ট এসে গেছে। এই জমিগুলোকে আমরা যেভাবে বলেছিলাম এগোতে সেইভাবে এগো। অখিলগিরির বক্তব্যই হচ্ছে তৃণমূলী সংস্কৃতির প্রকৃত প্রতিফলন। ইন্দোরে কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় ক্রিকেট ব্যাট দিয়ে কর্তব্যরত পুরসভার কর্মীদের পিটিয়েছিলেন, এগুলো ভুলে গেলেন আপনারা? মন্ত্রী কি বলছেন বড় কথা না, কিন্তু অখিলগিরি যা বলছেন ওটাই আসলে তৃণমূলের মনোভাব। দাপট দেখানো, গালিগালাজ করা। সিপিএম আর বিজেপি একটা কথা বলবে না। সিপিএম তাদের 34 বছরের এই অত্যাচার ভুলিয়ে দিতে চাইছে ধোয়া তুলসী পাতা সাজছে। যিনি একটি প্রান্তিক পরিবারের আদিবাসী মহিলার দেশের রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রপতিকে যিনি আক্রমণ করেন ওই ভাষায়, তো তিনি একজন সামান্য মহিলা WBCS অফিসারকে ও ভাষায় কথা বলবেন, এটাই স্বাভাবিক। এগুলো সম্ভ্রম দেখিয়ে, সম্মান দেখিয়ে কথা বলা। আমি আর এ ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই না, আমার এখন মিটিং আছে, আমি আর এ ব্যাপারে কোনো কথা বলবো না। আপনি কি ক্ষমা চাইবেন এই কাজের পর, এই ব্যবহারের পর? আচ্ছা একবার ভাবুন পরিস্থিতিটা। লেখাপড়া করে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে সরকারি অফিসার হলেন ওই মহিলা, ওই ফরেস্ট অফিসার, যিনি আজ অখিলগিরির কুকথাগুলো শুনলেন। তাকে অখিলগিরির মতো রাজনৈতিক নেতা বলছেন আপনি আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন। কি হচ্ছে এটা? আচ্ছা আপনার কি মনে হয় তৃণমূল সত্যি অখিলগিরিকে শোধরাতে চাইছে অথচ পারছে না, নাকি অখিলগিরিরা বারবার একই ভুল করছেন অধিকার ধরে নিয়ে, অথচ স্বপদে মন্ত্রীর পদে বিরাজমান? তাহলে তৃণমূল ঠিক কি চাইছে? গুলিয়ে যাচ্ছে না? প্রশ্ন করাই তো আমার কাজ। ঠোঁট কাটা প্রশ্ন করে। ভাবুন। আবার বলি, মুখের কথা বন্দুকের গুলি একবার বেরোলে আর ফেরানো যায় না, তাই আপনিও সাবধান থাকবেন। মন্ত্রীকে দেখে শিখছেন তো, মন্ত্রীও পারবেন না ফেরাতে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। এদিকে হাবড়ায় যা হলো তাও বদলানো যাবে না। বিডিও অফিসে টেন্ডার ডাকা নিয়ে বৈঠক, ভালো কথা, কিন্তু সেখানে বোতল ছোড়াছুড়ি কে জানতো? ঘটনা উত্তর 24 পরগনার হাবড়া 2 নম্বর ব্লকের। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস বিডিও সুধাংশু শেখর সিংকে বোতল ছুঁড়ে মারেন বলে অভিযোগ, তবে টার্গেট মিস করেছেন।
বোতল বিডিওর গায়ে লাগেনি, সোজা গিয়ে পড়েছে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের গায়ে। কে জানে কি চলছে? পঞ্চায়েত প্রধান কি অলিম্পিক্সে যাওয়ার কোনো ভাবনা চিন্তায় আছেন? সেই জন্যই ছুঁড়ে প্র্যাকটিস করছিলেন? বোতল বা জগ এসব ছোড়ার কম্পিটিশন শুরু হওয়ার কথা চলছে নাকি? তাই শাসক নেতারা মন দিয়ে কবে থেকে প্র্যাকটিস চালাচ্ছেন মনে নেই? 2012-এ ভাঙড়ে তাজা নেতা আরাবুল কি ছুঁড়েছিলেন? কলেজের অধ্যাপিকাকে জগ ছুঁড়েই তো মেরেছিলেন। এখনো মোটের ওপর সেই রীতি চলছে, ছোড়া ছুঁড়ি। পার্থক্য বলতে জগ এখন বোতল। মন্দ কি? শাসক দলের নেতারা আউট অফ প্র্যাকটিস হতে চান না, বোঝাই যাচ্ছে। আমি বলবো বিডিও সাহেবের উচিত পুলিশে ডায়েরি করা, পুলিশের কাছে কমপ্লেন নিয়ে যাওয়া এবং তৎপরবর্তী ক্ষেত্রে আইনের পথে চলবে। দল কোনোভাবেই এই রকম ব্যবহার কোনো জনপ্রতিনিধি, অন্য দল তো নয়, আমাদের দলের বিশেষ করে কোনোভাবেই সমর্থন করে না। কোনো রকম হিংসামূলক কাজে আমরা এই সমর্থন করি না। দলের হয়ে যারা সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে বসেন, ওই বইয়ের পাতা থেকে তুলে বিধিবদ্ধ উত্তর দিয়েই যান। সমর্থনযোগ্য নয়, কোনোভাবে দল মানে না। অথচ দলের নেতারা কাঁচকলা দেখায়, কেউ পাত্তা দেয় না। নেতারা বলছেন দল বেজায় খাপ্পা, পদক্ষেপ করা হবে, কড়া কঠিন কোনো পদক্ষেপ। অখিলগিরি কবার ভুল করছেন, হয়েছে কিছু? এর আগে এমন উদাহরণ কি দল কখনো তৈরি করতে পেরেছে? কদিন আগেই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কাক মেরে একটা ঝুলিয়ে দিলে উদাহরণ তৈরি হয়, বাকিরা ভয় পায়। কাক তো মারা হয়েছে উত্তরবঙ্গে, কেউ ভয় পাচ্ছে নাকি? ভুরি ভুরি অভিযোগ উত্তরবঙ্গ থেকে প্রায় দিন। এখানে হাবড়ায় বিডিওকে বোতল ছুঁড়ে মারার শাস্তি বিবেকবান পঞ্চায়েত প্রধান পাবেন। আচ্ছা, তিনি কি বলছেন সেলফ ডিফেন্সে, সেটাও তো শোনা দরকার। 7-8 মাস হয়ে গেছে, আমাদের তো এও তো একটা উন্নয়নের হাতিয়ার। এগুলো নিয়ে আপনি কেন কথা বলছেন না? হ্যাঁ, আপনাকে সব কথা বলতে হবে। আমি যে বাবা, আমাকে সব কথা বলতে হবে মানে? তখন উনি যখন আমাকে রাগ করে বলছে আপনি আমার ঘরের থেকে বেরিয়ে যান, আর হচ্ছে এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে বলতে হবে। এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনার ঘরের থেকে মানে আমি বেরিয়ে যাব? তারপরে না, জলের বোতলটা আমার পাশে ছিল, সেটা আমি ভাবছি যে উনি যখন এত বড় কথা বলছে, একটা রিয়াকশন বা কিছু আমার মনে প্রাণে আমি চাইনি। আমার পাশে আমার পূর্তের কর্মাধ্যক্ষ ছিল, তার গায়ে পড়ে গেছে। মুখখানা দেখলেন? শেষে এসে কেমন কথা হারিয়ে গেল না? বলছেন রেগে ছিলেন, হাতের সামনে বোতল ছিল, পূর্ত কর্মাধ্যক্ষের গায়ে টুক করে গিয়ে লেগে গেল। পাখা গজিয়েছিল বোতলের, উড়ে উড়ে গিয়ে ঘাড়ে পড়লো। তাজ্জব কি বাত? জানি এরকম হয়েছে, কিন্তু সেটা নিয়ে যে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আমাকে আরেকটু খবর নিতে হবে। আমাকে জেলা শাসক কিন্তু নিজে বললেন যে বিডিও সম্বন্ধে অনেক অভিযোগ আছে, সুতরাং উনি যখন দেখছেন এটা ওনার কাছ থেকে জানতে হবে। এই অভিযোগটা আমি শুনেছি, আমাকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে। দেখুন, এক পরিবার, মাথার উপরে ছাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, থালা ঘটি বাটির খুটখাট হয়, এটা আমরা খুব বড় করে দেখছি না। ভিডিও এ নিয়ে কিছু বলতে চাননি, কি বা বলবেন। তবে ওপরতলার নেতাদের কানে বিষয়টি নাকি দেওয়া হয়েছে। ওপরতলার কোন নেতা? কাকলি ঘোষ দস্তিদারের কথা তো শুনলেন একটু আগেই। তিনি এখনো গোটা বিষয়টা জানতে আর বুঝতে ব্যস্ত। বারাসত লোকসভার সাংসদ তিনি, আর জেলার বাকি নেতারা, তাদেরও হাল এক। হাওয়া কোন দিকে তাহলে বুঝতে পারছেন তো? সবই ছোট ঘটনা, ঘরের ব্যাপার। শাসক নেতারা সেভাবেই দেখছেন তা বলে ভাববেন না। হাবড়া 2 নম্বর তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি হাতে হাত রেখে বসে আছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি অ্যাক্টিভ। পাল্টা বিডিওর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জেলা শাসককে বড় একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন। এই তো চলছে। সেই ছবি দেখাবো। গত মাসের কথাই ধরুন, এই যে মারপিট মনে আছে, তাতেও ছিল পঞ্চায়েত কানেকশন। এবার দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত সচিবকে মারধর, এমনকি গলা টিপে ধরার অভিযোগ উপপ্রধান আর তার দলবলের বিরুদ্ধে ছিল। কি চড় ঘুষি, কিচ্ছু বাদ যায়নি।
প্রশাসনের কর্তারা, কর্মী যারা, তাদের কি এই অবস্থায় স্বাভাবিক মনে হয়? বৈঠকে মতের অমিল হতেই পারে, সেটাই স্বাভাবিক। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হবে, মতানৈক্য হবে, তবেই তো আলোচনা। তাহলে বোতল জগ উড়ে উড়ে গিয়ে গায়ে পড়বে, করিডোরে আটকে বেধড়ক মারা হবে? এই সুশাসনের নজির নাকি? তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, শাসক দলের নেতা, তিনি রাজ্য সরকারের একজন বড় অফিসারের বুকে জলের জগ ছুড়ে মারবেন, এটাই তো অত্যন্ত স্বাভাবিক। আমরা এর আগেও দেখেছি তো, এখানে ভীমরুল বলে কে একজন আছে, সে তো প্লাস্টিকের জগ ছুঁড়েছিল একজন অধ্যাপিকার মুখে, তো অধ্যাপিকার পরিবর্তে ভিডিওর উপরে ছুঁড়ে দিয়েছে। আর তার নেতা মন্ত্রী এখানে ওই আরেকজন অফিসার, মহিলা অফিসারকে গালিগালাজ করছেন, রাষ্ট্রপতিকে অপমান করছেন, এটাই তো তৃণমূল। বিজেপি কথায় কথায় বলে এটাই তো তৃণমূল। একটা ছবি দেখুন, তারপর আপনি কি বলেন দেখুন। ছবিটায় মধ্যমণি কে, তাকে চিনতে পারছেন কিনা সেটাও আপনাদের দেখতে হবে। আমাদের কাছে প্রতি বিধানসভা কেন্দ্রের নাম করে যদি একটা বিদেশ থাকে, আমরা লড়াই লড়ে নেব, পারবো না কি? যার যা সাহায্য, একটা অভিনব জিনিস করেছে বিদেশ। 10 টাকায় বই, 10 টাকায় একটা প্যাকেজ অফ বই দিচ্ছে বিদেশ, রবীন্দ্রনাথ আর নজরুলের। আমি আজকে বলছি, আমি যদি এখানে না আসতাম, আমার একটা জিনিস অচেনায় চলায় রবীন্দ্র নজরুল হচ্ছে, আর তাতে এত লোক, এত বিনয়ী, এত পয়েন্টনেস, এত সফটনেস, এত সোবার, এত সুন্দর কথা বলে, এত ভালো ব্যবহার। চিনতে পেরে গেছেন নিশ্চয়ই, নামটা জ্যোতিপ্রিয় মল্লিকের মুখেই শুনলেন। বিদেশ, আনিসুর রহমান, কদিন ধরেই শুনছেন। এই বিদেশ তার দাদা মুকুলকে ঘিরেই আবার খবরে এসেছেন প্রাক্তন মন্ত্রী। ছবিটা পুরনো, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে রয়েছেন, তার পক্ষে এখন কোনো সভায় অনুষ্ঠানে থাকা সম্ভব নয়। তাও কেন দেখাচ্ছি কারণ ছবিতে শাসক দলের আরো 2 ডাকাবুকো নেতাকেও আপনারা দেখলেন। ব্যারাকপুরের সদ্য সাংসদ পার্থ ভৌমিক, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, গুডি গুডি বয় চেহারার আনিসুরের প্রশংসায় 3 জন পঞ্চমুখ নিজের কানেই তো শুনলেন। জ্যোতিপ্রিয় না হয় কারণ আছে, আপনারা বুঝতে পারছেন, গতকালও দেখিয়েছি লেনদেনের সম্পর্ক, সুদ আসলের সম্পর্ক। কিন্তু পার্থ, নারায়ণ বিদেশের সঙ্গে একই ফ্রেমে নিজেদের দেখে উত্তর 24 পরগনার হেভিওয়েট 2 নেতা কি এখন অস্বস্তিতে পড়লে জানা তো সম্ভব নয়, তাই না? তবে বালু যে বেকায়দায় পড়েছেন তা বলাই যায়। কালকেই তো শুনেছেন এসএসকেএম এর বেডে শুয়েও বিদেশকে ফোন করে টাকা চেয়েছেন, মাসে মাসে 10 লাখ সুদ। তাহলে বালু সুদখোর, প্রাক্তন মন্ত্রী মশাইকে সুদেও টাকা খাটাতে হতো। সবটাই ইডির আধিকারিকরা দাবি করেছেন আদালতে, ঠোঁট কাটা নয়। ইডির দাবি, তাদের হাতে যথেষ্ট নথি প্রমাণ আছে। জ্যোতিপ্রিয় বিদেশের থেকেই, যাকে দেখলেন, এই বিদেশের থেকে 10 লাখ টাকা সুদ, মাসিক 10 লাখ সুদ কেন নিতেন জানেন? 20 কোটি টাকা দিয়েছিলেন বিদেশ আর তার দাদা মুকুলের অ্যাকাউন্টে জ্যোতিপ্রিয় মল্লিক। 20 কোটি কেন? ধার। সেই 20 কোটিরই সুদ মাসে মাসে 10 লাখ। 4 টাকা তিনি কিভাবে কাজে লাগাবেন দেখুন, সেটা তার একান্ত ব্যক্তিগত, কিন্তু টাকার অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কেউ কাউকে ধার বাবদ 20 কোটি দিতে পারেন? যে ব্যক্তি 20 কোটি ধার দিতে পারেন, তার কাছে তবে কত কোটি আছে? এই টাকার উৎস কি? বালু গ্রেফতার হওয়ার পর থেকে সেই হিসেবই তো কষছেন ইডি আধিকারিকরা। হিসেব কষতে কষতেই সিঁড়ি ভাঙা অঙ্কের মতো বাকিবুর হয়ে তার 2 ভাগ্নে বিদেশ মুকুলের কাছে পৌঁছে গিয়েছেন। দাবি করলেই তো হবে না, আমরা তো দীর্ঘদিন ধরে দাবি, সূত্রের খবর, এই ধরনের জিনিস দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক, দোষীরা চিহ্নিত হোক, শাস্তি পাক। হাসপাতালে শুয়ে সুস্থ হওয়ার চাইতে তখনও টাকার চিন্তায় মশগুল মন্ত্রী। 25-75-এর ভাগ।
বেশ জটিল অঙ্ক হাতে পেয়েছে ইডি। বিদেশ ভাইরা বালুর থেকে 20 কোটি ধার নিয়েছেন, আবার মামা বাকিবুর রহমানের থেকেও প্রায় কোটি টাকা ভাগ্নেদের রাইস মিলের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। ভালোবেসেই কি ভাগ্নেদের মিলে টাকা ঢেকেছিলেন বাকিবুর, নাকি রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতে মামা ভাগ্নের লেনদেন? সেই মানি ট্রেলের হদিশ পেতেই বিদেশ মুকুলদের রাইস মিলের ব্যালেন্স শিট মেলাচ্ছেন গোয়েন্দারা। জেরা করতে দুই ভাইকে হেফাজতে নেওয়া হয়েছে। কি থেকে কি হবে, হিসেব কোথায় গিয়ে থামবে তা তো ইডি জানে। তবে প্রাক্তন মন্ত্রীমশাই আষ্টে পৃষ্ঠে ইডির জালে জড়ালেন। রেশনের অধিকার কেড়ে নিয়ে লুঠের ব্যবস্থা করেছেন এবং এর দায় একা জ্যোতিপ্রিয় মল্লিকের। পশ্চিমবাংলায় 7 কোটির বেশি মানুষ রেশন নেয় না, কিন্তু সরকার রেশন দেয় মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের কথা অনুযায়ী 10 কোটি মানুষকে। সপ্তাহের 3 কোটি মানুষের রেশনের টাকা লোপাট। এই লোপাট তৃণমূলের গহ্বরে গিয়ে হাজির হচ্ছে। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করেও দেখায়। কিন্তু তদন্তের নামে প্রহসন এবং দীর্ঘমেয়াদী তদন্তের মধ্যে দিয়ে শুধুমাত্র সামাজিক সম্মানহানির যে প্রচেষ্টা চলছে, আমরা সেটার বিরোধিতা করি। বালুকে নিয়ে এত কাণ্ডের পরেও কি ডক্টর সেনের মনে হচ্ছে প্রাক্তন মন্ত্রীর সম্মানহানি করতেই ইডি এই চিত্রনাট্য তৈরি করেছে? আচ্ছা, এই বিদেশ বলুন, জায়ান্ট বলুন, জেসিবি বলুন, যেই পুলিশের জালে ধরা পড়ে বা যাকে নিয়ে অভিযোগ ওঠে, তাদের সঙ্গে ছবি এমনি এমনি তোলা হয়। জনপ্রতিনিধিরা কত লোকের সঙ্গে ছবি তোলেন। এই আপ্তবাক্য কেন তৃণমূলের নেতারা আওড়ান?